সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বইয়ের বিগত সালের যে বোর্ড প্রশ্নটা আছে সেই প্রশ্নের অংশ থেকে চতুর্থ অধ্যায়ের আমরা আরও একটা সৃজনশীল আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের 2023 সালের যে আরও একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি। তো এখানে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নিচ্ছি। তো প্রথমেই আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে পুরো সৃজনশীল প্রশ্নটা, অর্থাৎ যেই লেনদেনগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা 2022 সালের জুলাই মাসের কিছু লেনদেন এখানে দেওয়া আছে, তার মানে পুরো অঙ্কটাই কি হবে 2022 সালের অঙ্ক হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের তারিখও লেখা আছে, তো তারিখ অনুযায়ী আমরা একটু ডিটেলসে বলি। তো প্রথমে জুলাইয়ের 1 তারিখে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লায় ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয়, ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয়, বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের ব্যয় এবং নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়। এই তিনটাকে আমরা কি হিসেবে জানি? আমরা এই তিনটাকে জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি জুলাই 7 তারিখ, কর্মচারীর বেতন প্রদান। যেহেতু বেতন প্রদানের কথা বলা হয়েছে, বেতন প্রদান এটা একটা ব্যয় এবং যত ব্যয় হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়গুলোকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে যেহেতু কর্মচারী বেতন প্রদান একটা ব্যয়, অবশ্যই এটা মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপরে জুলাই 10 তারিখ এখানে বলছে ব্যবসার জন্য নতুন যন্ত্রপাতি ক্রয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি এবং সেই সম্পত্তি ক্রয় বাবদ যখন আনুষঙ্গিক কিছু খরচ দেওয়া থাকে সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে যেহেতু একটা সম্পত্তি ক্রয়ের কথা বলা হয়েছে, নতুন যন্ত্রপাতি, তাই এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। ওকে, এরপর চলে যাচ্ছি জুলাই 12 তারিখ, কৃত যন্ত্রপাতি। তার মানে এই যে 10 তারিখে যে যন্ত্রপাতিটা আমরা ক্রয় করেছি সেই যন্ত্রপাতির জন্য আমাদের পরিবহন ব্যয় হয়েছে 5,000 টাকা। এখন দেখো, যদি নর্মালি পরিবহন ব্যয় বলা থাকতো তাহলে সেটাকে আমরা ব্যয় ধরে মুনাফা জাতীয় ব্যয় বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে কৃত যন্ত্রপাতি, তার মানে এখানে যে যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছে সেই যন্ত্রপাতিরই এখানে পরিবহন ব্যয় দেওয়া হয়েছে। তাহলে সেই যন্ত্রপাতির পরিবহন ব্যয় আমরা এটাকেও কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। কারণ কি? কারণ একটু আগে আমি বলেছি যে যদি আমরা কোনো সম্পত্তি ক্রয় করি এবং সেই সম্পত্তি ক্রয়ের সাথে রিলেটেড যদি কোনো আনুষঙ্গিক খরচ দেওয়া থাকে সেই খরচগুলোও হবে মূলধন জাতীয় ব্যয়। তাই আমরা বলতে পারি এখানে যে যন্ত্রপাতির জন্য পরিবহন ব্যয় হয়েছে সেই পরিবহন ব্যয়টাও একটা মূলধন জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি 20 তারিখ। 20 তারিখে বলছে পুরাতন দালান মেরামত ব্যয়, পুরাতন দালান মেরামত ব্যয়। একটা পুরাতন দালান সেটা তুমি মেরামত করছো, যখন কোনো পুরাতন যন্ত্রপাতি, পুরাতন কোনো সম্পত্তি যখন মেরামত বাবদ ব্যয় বলা থাকে সেটাকে আমরা সরাসরি বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটা অলরেডি একটা ব্যয়। যখন তুমি মেরামত করবে, একটা মেরামত কিন্তু সাধারণত আমরা রেগুলার করে থাকি এবং সেই মেরামতটা সাধারণত 1 বছর পর্যন্তই, নর্মালি 1 বছর পর্যন্তই আমাদেরকে সার্ভিস দেয়, আবার পরবর্তীতে আমাদের মেরামত করার দরকার পড়ে। তাই আমরা বলবো যে এখানে পুরাতন দালান, যদি পুরাতন কোনো যন্ত্রপাতির মেরামতের কথা বলা থাকে বা পুরাতন কোনো সম্পত্তির মেরামতের কথা বলা থাকে তখন অবশ্যই সেটা মুনাফা জাতীয় ব্যয় হবে। এরপর চলে যাচ্ছি জুলাই 25, সেখানে বলছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়। দেখ, একদম শুরুতেই বলেছিলাম পণ্য স্থানান্তর ব্যয়, তারপর হচ্ছে বিজ্ঞাপন বাবদ যদি বড় অঙ্কের কোনো ব্যয় হয় এবং নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়। এই তিনটা কি হবে? এই তিনটা হবে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে নতুন পণ্যের গবেষণা ব্যয় এটাকেও আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি জুলাই 28, এখানে বলছে একটি আলমারি ক্রয়। আলমারি যেহেতু এটা একটা সম্পদ এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত সম্পদ ক্রয় করা হবে প্রত্যেকটাই হবে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ছে। এরপর চলে যাচ্ছি জুলাই 30,
যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়। তাহলে দেখো যন্ত্রপাতির জন্য সংস্থাপন ব্যয় করা হয়েছে, তার মানে এই যে যন্ত্রপাতিটা আমরা ক্রয় করেছিলাম এখন এই যন্ত্রপাতিটা আমাদের সংস্থাপন করা হলো। তাহলে যন্ত্রপাতি যদি সংস্থাপন করি তাহলে সেটা কিন্তু ওই যন্ত্রপাতির রিলেটেডই একটা আনুষঙ্গিক খরচকে বোঝানো হয়েছে, তাই আমরা বলতে পারি এটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা লেনদেনের একদম ডিটেলস আলোচনা করে ফেললাম, কোন লেনদেনটা কোন কোন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে বা কোন হিসাবের মধ্যে পড়বে। এখন আমরা চলে যাব সৃজনশীলের মধ্যে। সৃজনশীলে প্রথমে কতে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা আবার একটু রিপিট করি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা হবে? যদি আমরা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের কোনো খরচ করি সেটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপর যদি আমরা কোনো ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় করি তাহলে সেটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং আরেকটা হচ্ছে যদি আমরা গবেষণা বাবদ ব্যয় করি সেই গবেষণার ব্যয়টা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে 3টা হিসাব আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি 2টা ছিল, রাইট? তো প্রথমে ছিল দেখো ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটা আমাদের অবশ্যই মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপরে আরেকটা ছিল নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে একটা আমরা পেয়েছি জুলাই 1 তারিখ ব্যবসা স্থানান্তর ব্যয় বাবদ 48,000 টাকা, এবং আরেকটা পেয়েছি জুলাই 25 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় বাবদ 22,000 টাকা। তাহলে 2টা হিসাব কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা দেখি আমরা কিভাবে অ্যান্সারটা লিখতে পারি। তো দেখো এখানে আমরা প্রথমে লিখছি জুলাই 1 ব্যবসায় স্থানান্তর ব্যয়, জুলাই 25 নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে স্থানান্তর ব্যয় 48,000 এবং গবেষণা ব্যয় হচ্ছে 22,000 টাকা। টোটাল আমরা পেয়ে যাচ্ছি কত? 70,000 টাকা। তাহলে 70,000 টাকা আমাদের হয়ে যাচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এরপর আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে তামিম ট্রেডার্সের ব্যবসায়ের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো হবে? যদি আমরা কোনো সম্পত্তি ক্রয় করি, যদি কোনো সম্পদ ক্রয় করার কথা বলা থাকে এবং এটার সাথে এই সম্পত্তি ক্রয় রিলেটেড যদি কোনো আনুষঙ্গিক খরচ দেওয়া থাকে, আবারও বলছি যদি এই সম্পত্তি রিলেটেড কোনো আনুষঙ্গিক খরচ থাকে, আদার্স কোনো আনুষঙ্গিক খরচ কিন্তু না, ওই সম্পত্তি কিনেছে এবং সম্পত্তি কেনার ঠিক পরপরই বা ওইটার সাথে সাথেই তোমার কিছু আদার্স খরচ হয়েছে, সেগুলোই শুধুমাত্র মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। তাহলে এবার আমরা একটু খুঁজবো আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি সম্পত্তি ক্রয় এবং এর আনুষঙ্গিক খরচ রিলেটেড কিছু দেওয়া আছে। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাই 10 তারিখে বলছে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 2,60,000 টাকা। তাহলে নতুন যন্ত্রপাতি যখন ক্রয় করলাম 2,60,000 টাকা দিয়ে, এটা অবশ্যই আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি জুলাই 12 কৃত যন্ত্রপাতির পরিবহন ব্যয়। এখানেও কিন্তু দেখো কৃত যন্ত্রপাতির পরিবহন ব্যয়, এটাও কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জুলাই 28 তারিখ আলমারি ক্রয় করা হয়েছে 30,000 টাকা, এবং জুলাই 30 তারিখ এখানে দেখতে পাচ্ছি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা আমরা যে 4টা সিলেক্ট করলাম সেই 4টার প্রত্যেকটাই সম্পত্তি ক্রয়কে নির্দেশ করছে, এবং আরেকটা যেটা নির্দেশ করছে সেটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। তাহলে এই 4টাকে আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসতে পারি। জুলাই 10 তারিখ যেটা হচ্ছে 2,60,000 টাকা, জুলাই 12 তারিখ 5,000 টাকা, তারপর জুলাই 28 তারিখ 30,000 টাকা, এবং সবার শেষে জুলাই 30 তারিখ 10,000 টাকা। তাহলে এখন আমরা একটু অ্যান্সারটাতে চলে যাই। এখন দেখো অ্যান্সারটা কিভাবে লিখবো। অবশ্যই যেহেতু আমাদের এখানে তারিখ ছিল আমরা তারিখটা সিরিয়ালি তারিখগুলো লিখবো এবং সেই সিরিয়াল অনুযায়ী আমাদের পুরো অ্যান্সারটা করার চেষ্টা করব। যখনই তারিখ দেওয়া থাকবে অবশ্যই আমরা সেই তারিখের সিকোয়েন্স অনুসারে অ্যান্সারটা করব। তাহলে এখানে প্রথমে জুলাই 10 তারিখ নতুন যন্ত্রপাতি ক্রয় করা হলো 2,60,000। জুলাই 12 তারিখ যন্ত্রপাতির পরিবহন ব্যয় হয়েছে 5,000 টাকা। তারপর জুলাই 28
আলমারি ক্রয় করা হয়েছে 30,000 টাকা এবং জুলাই 30 তারিখ যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় হয়েছে কত 10,000 টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কত 3,05,000 টাকা। তাহলে এই 3,05,000 টাকা হচ্ছে আমাদের টোটাল মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা বলা হয়েছে বা যেটা আমাদের বের করতে বলা হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত যন্ত্রপাতিটি যদি আমরা 3,20,000 টাকায় বিক্রয় করি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। বলছে যে এই যে এখানে আমরা যে যন্ত্রপাতিটা ক্রয় করেছিলাম আমরা এখানে যন্ত্রপাতিটা ক্রয় করেছিলাম কত একটু আগে আমরা দেখলাম 2,60,000 টাকা দিয়ে আমরা একটা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম। এখন এই যে যন্ত্রপাতি ক্রয় করলাম এটা তো কিনলাম 2,60,000 টাকা দিয়ে, বিক্রি করার সময় সেটা বিক্রি করতে পারলাম 3,20,000 টাকা দিয়ে। তাহলে এই এতটুকু ইনফরমেশন দিয়ে আমাদের এখন বের করতে হবে আমরা এখান থেকে কতটুকু মূলধন জাতীয় প্রাপ্তি পাচ্ছি এবং কতটুকু মূলধন জাতীয় আয়ের পরিমাণ পাচ্ছি। তো প্রথমে আমরা একটু দেখি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি কি হতে পারে বা মূলধন জাতীয় আয় কি কি হতে পারে। তো দেখো এখানে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আমরা কি বুঝে থাকি। প্রাপ্তি বলতে সাধারণত আমরা বুঝি যতটুকু টাকা আমরা পেয়েছি, মানে কোন একটা হিসাব বাবদ আমাদের কতটুকু টাকা প্রাপ্তি হয়েছে, শুধুমাত্র পাওয়া গেছে কতটুকু টাকা, যতটুকু টাকা পাওয়া যাবে সেই ততটুকু টাকাকে আমরা সাধারণত প্রাপ্তি বলি। তাহলে দেখো এখানে যেহেতু আমরা 3,20,000 টাকা দিয়ে পুরো মেশিনটা বিক্রি করে দিলাম 3,20,000 টাকাই আমাদের কিন্তু পাওয়া গেছে এবং এটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু যখন আমরা মূলধন জাতীয় আয় বের করতে যাব তখন বিষয়টা একটু আলাদা। মূলধন জাতীয় আয় বলতে বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু পরিমাণ আয় হয়েছে। কারণ যখন আমরা এই সম্পত্তিটা ক্রয় করেছিলাম তখন কিন্তু এখানে আমাদের অনেক খরচ হয়েছে, যেমন ক্রয় একটা খরচ হয়েছে, পাশাপাশি আনুষঙ্গিক কিছু খরচ ছিল, সেই প্রত্যেকটা মিলিয়ে আমাদের খরচের পরিমাণটা কিন্তু একটা আছে, অর্থাৎ ক্রয় মূল্য বাবদ আমাদের কিছু খরচ হয়েছে, রাইট? সো এই ক্রয় মূল্য বাবদ খরচ যেহেতু হয়েছে আমরা কিন্তু বলতে পারি না প্রাপ্তি যতটুকু টাকা পেয়েছি পুরোটাই আমাদের আয়, আমাদের কিন্তু অবশ্যই কিছু খরচ আছে। তাই প্রাপ্তি থেকে যখন আমরা আমাদের খরচগুলো মাইনাস করে দিব তখনই কিন্তু আমরা সেখানে পেয়ে যাব আয়ের পরিমাণ, অর্থাৎ অ্যাকচুয়ালি কতটুকু আমাদের প্রফিট, অ্যাকচুয়ালি কতটুকু আমাদের মুনাফা বা লাভ হয়েছে সেটাই কিন্তু আয়। তাহলে এই যন্ত্রপাতি থেকে অ্যাকচুয়ালি আমরা কতটুকু পরিমাণ আয় করতে পারলাম বা কতটুকু পরিমাণ লাভ করতে পারলাম সেই অংশটাকেই বোঝানো হয়েছে মূলধন জাতীয় আয় হিসাবে। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মানে কতটুকু টাকা পাওয়া গেল এবং মূলধন জাতীয় আয় মানে আমাদের এখানে কতটুকু টাকা লাভ হলো বা অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ আয় করতে পারলাম সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে অলরেডি আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কি, কনসেপ্টটা কি। এখন আমরা অঙ্কটা করব। আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু প্রথমে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি দেখাতে বলা হয়েছে তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা হেডিং দিলাম এবং মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আমরা কোনটাকে বুঝি, যদি আমরা কোনো সম্পত্তি বিক্রি করে দেই সেই সম্পত্তি বিক্রয় বাবদ যতটুকু টাকা পাওয়া যাবে সেই পরিমাণটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দেখো আমরা সম্পত্তি বিক্রয় করেছি, বিক্রয় মূল্যটা হচ্ছে 3,20,000 টাকা, তাহলে এই 3,20,000 টাকা পুরোটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু মূলধন জাতীয় আয় একটু ডিফারেন্ট। মূলধন জাতীয় আয় বের করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, আগে বিক্রয় মূল্যটা লিখতে হবে। বিক্রয় মূল্যটা লিখলাম 3,20,000 টাকা এবং এই বিক্রয় মূল্য থেকে আমাদের এখন যন্ত্রপাতির ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বাবদ আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেই খরচগুলোকে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে দেখো যন্ত্রপাতি ক্রয় করেছি 2,60,000 টাকা দিয়ে, তারপর যন্ত্রপাতির একটা পরিবহন ব্যয় ছিল 5,000 টাকা এবং সবার শেষে আমাদের 30 তারিখের একটা লেনদেনে বলা হয়েছিল যন্ত্রপাতি বাবদ আমাদের সংস্থাপন ব্যয়
তাহলে 2,60,000 প্লাস 5,000 এবং প্লাস 10,000 টোটাল আমাদের যন্ত্রপাতি বাবদ বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2,75,000 টাকা। এই যে যন্ত্রপাতি বাবদ বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2,75,000 টাকা। এখন এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে তুমি যদি ক্রয় মূল্যটা বাদ দাও তাহলেই কিন্তু আমরা লাভের অংশটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ মূলধন জাতীয় আয়ের পরিমাণ তাহলে আমাদের দাঁড়াচ্ছে 45,000 টাকা। যতটুকু পরিমাণ আমরা লাভ করতে পারবো ততটুকু পরিমাণই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে প্রাপ্তি মানে আমরা বিক্রয় করে কতটুকু অ্যামাউন্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি, এবং তারপর মূলধন জাতীয় আয় বলতে বোঝানো হয় কতটুকু পরিমাণ আমরা অ্যাকচুয়ালি আয় করতে পারলাম, কতটুকু পরিমাণ আমাদের এই যন্ত্রপাতিটা বিক্রয় বাবদ আয় হয়েছে সেই পরিমাণটা। তাহলে এখানে 2,45,000 টাকা এটা হচ্ছে আমাদের যন্ত্রপাতির বিক্রয় মূল্য বাবদ আয়ের পরিমাণ। তাহলে এই প্রশ্নটাতে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তারপর দেখলাম মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণগুলো কি কি, এবং সবার শেষে যে প্রশ্নটা দেখলাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে এটা চলে এসেছে। তাহলে প্রথমে আমরা দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি কিভাবে নির্ণয় করতে হয় এবং এই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে কিভাবে আমরা মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে দেখেছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তারপর দেখেছি মূলধন জাতীয় ব্যয়, এবং তারপর সবার শেষে দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়। আশা করছি পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।